আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের প্রত্যেককে। আজকে আমরা ঢাকা ইউনিভার্সিটির যেই রিটেন প্রস্তুতি আছে ইংরেজি টপিকের উপর, সেই ইংরেজির ঢাকা ইউনিভার্সিটির রিটেন প্রিপারেশন নিয়ে আজকের আমরা আদ্যপান্ত বলার চেষ্টা করব। অর্থাৎ এ টু জেড অনেক শিক্ষার্থী প্রিপারেশন মোটামুটি নিয়ে ফেলেছো, কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে যে রিটেন একটা এক্সাম হবে, সে রিটেন এক্সামের প্রস্তুতিতে অনেকভাবে সন্দিহান। কোন ধরনের আইটেম আসতে পারে, কি পড়তে হবে, কোন বই ফলো করতে হবে, কোন আইটেম থেকে প্রশ্ন আসতে পারে, আমাদের এই মুহূর্তে কি করণীয়, এই নিয়ে হাজারো কোশ্চেন তোমাদের মাঝে। তোমরা আমাদেরকে বারবার বলে যাচ্ছ, স্যার ভাইয়া আমি এখন মোটামুটি একটা প্রিপারেশন গুছিয়ে নিতে পেরেছি, বাট ঢাকা ইউনিভার্সিটির যে রিটেন প্রিপারেশন এটা নিয়ে খুবই সন্দিহান, এখন কি করতে পারি। সো তারই প্রয়াসে চিন্তা করলাম যে না, আলহামদুলিল্লাহ তোমাদেরকে একটা বেস্ট একটা ধারণা দেওয়া যেতে পারে, যেটা করলে তোমরা অবশ্যই কি রিটেন এক্সামটা পেরিয়ে হয়তো ভালো তোমার যে স্বপ্নের যে আসনটি আছে সেটা তুমি কি করতে পারবা, অ্যাচিভ করতে পারবা। সো ফার্স্ট অফ অল তোমাদেরকে একটু দেখে নিতে চাবো তোমরা সবাই ক্লাসে জয়েন হতে পেরেছো কিনা, সবাই ক্লাসে জয়েন হতে পেরেছো কিনা এবং আমাকে ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাবা। সবাই আমাকে একটু জানাবা আমাকে ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ কিনা এবং শোনা যাচ্ছে কিনা একটু জানাও। এবং সুস্থ আছো, মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের। ওকে, আশা করছি সবাই চলে এসেছো। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি এবং এই রমজান মাসে আসলে 10:30টায় ক্লাস, এটা আমার মনে হয় না তেমন একটা রাত বেশি হয়ে গেছে, বিকজ আমরা সবাই তারাবির নামাজ পড়েছি বা এশারের নামাজ ছিল, অনেক ইবাদত বন্দেগীর পরেই কিন্তু আমরা ক্লাসটা নিচ্ছি। সো আশা করছি আল্লাহ এখানে অনেক বেশি বরকত দিবেন আমাদেরকে। সো সেজন্য তোমাদের কথা মাথায় রেখে আমি মনে করেছি যে আমার শিক্ষার্থীদের ক্ষেত্রে 10:30 বা 11টায় ক্লাস দিলে কোনো রকমের প্রবলেম হবে বলে আমার মনে হয়নি। দ্যাটস ওয়াই আমরা 10:30 ক্লাসটা দিয়েছি। সো আমাকে সবাই ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ এটা অবশ্য তোমরা জানিয়েছো, এবং যারা আমাদের শিক্ষার্থীরা আছে তাদেরকে একটু মেনশন করে দাও, ঠিক আছে? ওকে, এখন অনেকেই বলছো ঠিক আছে, থ্যাংক ইউ। নুছাদ, এটা ঠিকভাবে দেখা যাচ্ছে? মেবি দেখা যাচ্ছে না, এটা ফুল দেখা যাচ্ছে। এটা সবাইকে একটু মেনশন করে দাও, যারা বন্ধু বান্ধবী আছে আমাদের পেইড ব্যাচে যারা অংশগ্রহণ করেছে তাদের জন্য। তোমরা জানো এটা কিন্তু আমরা ফ্রি যেই ড্রিম টু পাবলিক ভার্সিটির গ্রুপ আছে সেখানে কিন্তু দেই নাই, এটা শুধুমাত্র তোমাদের জন্য দিচ্ছি। কেটে দাও। ওকে, এবার আমরা আসি, তোমরা অনেকে ইতিমধ্যে জয়েন করেছো, জয়েন করতে থাকো। ঢাকা ইউনিভার্সিটির যেই রিটেন প্রিপারেশন আছে আমরা প্রত্যেকটা ইউনিট ভিত্তিক একটু আলোচনা করতে চাবো, যেহেতু এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট প্রত্যেকটা ইউনিটে কিন্তু রিটেন এক্সাম হবে। ইতিমধ্যে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তোমাদেরকে জানিয়ে দিয়েছে, ঠিক আছে? সো আমরা প্রথমে এ ইউনিট দিয়ে শুরু করতে চাই। এ ইউনিট এটা অবশ্যই সায়েন্সের ইউনিট। যারা তোমরা এইচএসসিতে বিজ্ঞান বিভাগে ছিলা অর্থাৎ সায়েন্সে ছিলা তাদের জন্য হচ্ছে এ ইউনিট, এবং তোমাদের এখানে ইংরেজিতে নর্মাল প্রশ্নের পাশাপাশি রিটেন এক্সাম হবে। সো রিটেন এক্সামে কোন টপিক থেকে প্রশ্ন আসতে পারে সেটা গত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে এবং তাদের একটা সার্কুলারকে যদি আমরা অ্যানালাইসিস করি আমরা দেখতে পারি এ ইউনিটে কী প্রশ্ন আসতে পারে। এ ইউনিটে প্রশ্ন আসতে পারে 1 নাম্বার, সেটি হচ্ছে পয়েম। সেটি হচ্ছে কি পয়েম থেকে একটা প্রশ্ন আসতে পারে। এখানে মার্ক থাকবে কত? 5 নাম্বার থাকবে। এখন প্রশ্ন হচ্ছে পয়েম রিলেটেড কি প্রশ্ন আসতে পারে। আমরা এইচএসসি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে যে আমাদের টেক্সট বুক ছিল, আই মিন ইএফটি, ইংলিশ ফর টুডে, যেই বুকটা ছিল, এই বুক এর মধ্যে অনেকগুলা কিন্তু পয়েম ছিল, যেই পয়েমগুলা থেকে আমাদের এইচএসসি পরীক্ষার সামারি লিখতে বলতো, বাট আমরা অটো পাস হয়ে যাওয়ার কারণে সেটা করতে হয় নাই, ঠিক না? কিন্তু অটো পাস হয়ে গেলেও তোমাকে কিন্তু ভার্সিটির
এক্সামের জন্য অবশ্যই আবার ওই এএসএসসির পড়াশোনাগুলো করতে হবে। এখন আমার তোমাদের প্রশ্ন হচ্ছে পয়েম থেকে কোন রকমের প্রশ্ন আসতে পারে। প্রথমত পয়েম থেকে 2 থেকে 3 লাইন অথবা 4 লাইন তুলে দিতে পারে, সেটা যে কোনো পয়েম হতে পারে। তোমরা অনেকগুলো পয়েম পড়েছ, হঠাৎ করে পয়েমের মাঝখান থেকে শুরু করতে পারে, পয়েমের শেষের দিক থেকে শুরু করতে পারে, পয়েমের স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করতে পারে। 2 লাইন অথবা 4 লাইন তোমাদেরকে পয়েম দিয়ে দিল। এখন সেখান থেকে প্রশ্ন কিভাবে করবে, সেটা করবে এই পয়েমটার রাইটারকে, এই পয়েমটার অথারকে, এই পয়েমটা কে লিখেছে। আরেকটা হতে পারে এই পয়েমটার মূল উদ্দেশ্যটা কি, হোয়াট ইজ দ্য এইম অফ দ্য পয়েম, মানে এই পয়েমের এইমটা কি, মানে এই পয়েমটা দ্বারা কি নির্দেশ করা হচ্ছে, সমাজের কোনো অসঙ্গতি তুলে ধরা হচ্ছে, বা কোনো মানুষের রেসপন্সিবিলিটিকে তুলে ধরা হচ্ছে, বা স্বপ্নের গুরুত্বকে তুলে ধরা হচ্ছে। মানে এই পয়েমের একটা যে ফোকাস থাকে, এই পয়েমটা দ্বারা আসলে কোন জিনিসটাকে হাইলাইট করা হচ্ছে এটা তোমাকে জিজ্ঞেস করতে পারে, বা এই পয়েমটা কে লিখেছেন এটা বলা হতে পারে, বা এই পয়েম যিনি লিখেছেন ওনার সম্পর্কে কিছু তোমাকে বলতে হতে পারে বা লিখতে হতে পারে। দ্যাটস ইট, ঠিক আছে। এরপরে বলতে হতে পারে হচ্ছে এই পয়েম এটা কোন পয়েম থেকে নেওয়া হয়ে, মানে এই লাইনগুলো কোন পয়েম থেকে নেওয়া হয়েছে, অথবা এই পয়েমের রাইটারকে। এই সমস্ত প্রশ্নগুলো আসতে পারে, তার জন্য তোমাকে মার্ক দিবে কত, 5 নাম্বার। এরপরে আসো 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে কি তোমরা এইচএসসি টেক্সট বুক যেটা আছে সেই বইটা তোমরা পড়েছো। এখানে অনেকগুলো প্যাসেজ ছিল, যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে প্যাসেজ ছিল, নেলসন ম্যান্ডেলা সম্পর্কে ছিল, ভ্যালেন্টিনা তেরস্কোবার সম্পর্কে ছিল, তারপর হচ্ছে কল্পনা চাওলা সম্পর্কে ছিল, তারপর হচ্ছে তোমার রবীন্দ্রনাথ ঠাকুরের যে ইউনিভার্সিটি নিয়ে একটা প্যাসেজ ছিল ওটা ছিল, হারকিউলিয়াস ছিল, তারপর হচ্ছে কুয়াকাটা ছিল, অনেকগুলো প্যাসেজ ছিল। সো এইখানে প্যাসেজগুলো কিভাবে কাজ করবে সেটা একটু দেখো। তোমাদেরকে বলবে যে কুয়াকাটা তোমরা পড়েছো, কুয়াকাটার সৌন্দর্য নিয়ে তুমি 5 লাইন অথবা 6 লাইন একটা প্যারাগ্রাফ লিখো, এটা বলা হতে পারে। অথবা তোমাকে বলা হতে পারে যে তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে তুমি আমাকে 6টা লাইন সুন্দর করে লিখে দাও, এটা বলা হতে পারে। অথবা তোমাকে বলা হতে পারে অ্যাডোলসেন্স নামে আমরা যে প্যাসেজটা পড়েছি, এই অ্যাডোলসেন্স সম্পর্কে তুমি 6 লাইন লিখে দাও, এটা বলা হতে পারে। অথবা টার্সিয়ারি এডুকেশন, অর্থাৎ আমাদের যেই শিক্ষার একটা প্যাসেজ ছিল, এই প্যাসেজ সম্পর্কে তুমি 6 লাইন লিখো, এটুকু বলবে। কোনো প্যাসেজ দিবে না, বলবে যে এই প্যাসেজ সম্পর্কে তুমি 6 লাইন লিখো। অথবা আমাদের অ্যাডোলসেন্স সম্পর্কে অথবা নারী শিক্ষা সম্পর্কে তুমি 6 লাইন লিখো, যেটা অবশ্যই কি টেক্সট বুক রিলেটেড হবে। সেখানে হবে কত, আমি প্যারাগ্রাফ বলতেছি, মানে 6 লাইন প্যারাগ্রাফ, আমি যেটাকে বলি প্যারাগ্রাফ। এখানে থাকবে কত, 5 নাম্বার, 6 লাইন্স প্যারাগ্রাফ, অর্থাৎ 6 লাইন বা 5 লাইন এভাবে হবে, এর বাইরে যাবে না, এতটুকু লিমিট দিবে আর কি। এরপরে এরকম 2টা আসতে পারে, যেমন এখান থেকে একটা দিল, এরপরে আরেকটা প্যাসেজ থেকে আরেকটা দিল, এরকম 2টা আসবে, এরকম 2টা আসতে পারে, ঠিক আছে, এরকম 2টা আসতে পারে। এরপরে গিয়ে যেটা হবে 4 নাম্বার, সেখানে তোমার লিটারেচার নিয়ে কিছু প্রশ্ন করতে পারে। যেমন তোমাকে বলতো হোয়াট ইজ সনেট, হোয়াট ডু ইউ মিন বাই সনেট, তুমি সনেট বলতে কি বুঝো, রাইম বলতে কি বুঝো, তোমাকে বলতে তো বার্স বলতে কি বুঝো, তোমাকে বলতে পারে স্ট্যাঞ্জা মানে কি বুঝো, এটা বলতে পারে। বা তোমাকে বলতে পারে হচ্ছে ডিসক্রিমিনেশন শব্দটিকে একটু এক্সপ্লেইন করো, এইভাবে আসতে পারে, ঠিক আছে, এরকম আসতে পারে। তারপর এখানে থাকবে কত নাম্বার, 5 নাম্বার। হ্যাঁ, এরপরে আসো 6 নাম্বারে তোমাদের আসতে পারে, বা যে কোনো 4টা আসবে আর কি, 6 মানে 5টার বাড়ি তো যাবে না। এখানে তোমাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আসতে পারে, যেমন অ্যাসার্টিভ আছে সেটাকে ইন্টারগেটিভে গঠন করতে বলা হতে পারে, সিম্পল সেন্টেন্স আছে সেটাকে কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে বলা হতে পারে, বা তোমার সুপারলেটিভ ডিগ্রিতে আছে সেটাকে কম্পারেটিভ ডিগ্রিতে কনভার্ট করতে বলা হতে পারে। এটাও কিন্তু রিটেনের একটা ফরম্যাট হতে পারে। এরপরে সেটা হচ্ছে তোমাকে হয়তো বা পার্টস অফ স্পিচ দিছে, একটি নাউন দিছে, সেটা তোমাকে বলছে যে এটার অ্যাডজেক্টিভ ফর্ম এবং ভার্ব ফর্মটা বের করো, এটাও ওয়ান কাইন্ড অফ রিটেন হতে পারে। তারপরে হতে পারে যেটি, সেটা হচ্ছে তোমার কমপ্লিটিং সেন্টেন্স, এ হাফ
দেওয়া আছে, বাকিটা তোমাকে কি করতে হবে, নিজে বুঝে বা ওই রকম স্ট্রাকচার ফলো করে তোমাকে ফিল আপ করতে হবে। এটা ছিল এ ইউনিটের রিটেন প্রিপারেশন, এটি ছিল এ ইউনিটের এ টু জেড রিটেন প্রিপারেশন। এইটুকুই, যদি এর বাইরে দিতে চাই তাহলে ট্রান্সলেশন দিতে পারে, ঠিক আছে। এটুকুই এ ইউনিটের প্রিপারেশন। এ ইউনিটের যে প্রিপারেশনটা ছিল এটুকু যদি তোমরা ঠিকঠাকভাবে বুঝতে পারো আমাকে একটু জানাবা। এ ইউনিটের প্রিপারেশন এর বাইরে নেওয়া লাগবে না, এর বাইরে যদি নিতে চাও সেটা হচ্ছে কি ট্রান্সলেশন। এ ইউনিটে এর বাইরে যদি কোনো প্রিপারেশন নিতে চাও সেটা হচ্ছে কি ট্রান্সলেশন। আর অবশ্যই সাম্প্রতিক বিষয়ের উপর কম্পোজিশন একটি দেখে যেতে হবে, যেমন করোনা ভাইরাস, তারপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যেই আমরা ভাষণ সম্পর্কিত, তারপর হচ্ছে 100 ইয়ার সেলিব্রেশন, তারপর বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 ইয়ার সেলিব্রেশন, তারপর হচ্ছে কোভিড-19, এই সমস্ত কিছু, এইগুলোর উপর কিছু ধারণা নিয়ে যেতে হবে, যেখানে আমাকে কিছু লিখতে বলা হলে আমি যেন সেটা লিখতে পারি। এটাই এ ইউনিটের প্রিপারেশন। এ ইউনিটের প্রিপারেশন যদি তোমাদের ঠিকঠাক থাকে তোমরা আমাকে একটু জানাবা। যা অনেকে এখানে এ ইউনিটের না, তারপরেও আমাকে যেহেতু রিটেন প্রিপারেশন সম্পর্কে বলতে হচ্ছে, আমাকে ওভারঅল বিউতে বলতে হবে, ঠিক আছে। এরপর আমরা একের পর এক দাফে দাফে প্রত্যেকটি ইউনিটে আলোচনা করব। এই ইউনিট সম্পর্কিত আর কোনো যদি কোশ্চেন থাকে আমাকে বলবা। এই ইউনিট সম্পর্কিত আর কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলবা। এমডি শামীম রাজা বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের সবাইকে আবারও বলছি রমজানুল মুবারকের শুভেচ্ছা। আশা করছি সবাই ইবাদত বন্দিগির মাধ্যমে এই সময়টা কাটাবা, এবং তোমাদের যারা শিক্ষক আছে শিক্ষকদের জন্য দোয়া করবা, আমরা তোমাদের জন্য দোয়া করব। তোমাদের স্বপ্ন যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন স্বপ্নটা সত্যি করে তুলে, এবং তোমাদেরকে হেদায়েত দান করে, আমাদেরকে হেদায়েত দান করে, নেক হায়াত দান করে। অবশ্যই সবাই সবার জন্য দোয়া করবা। আশা করছি এই ইউনিট সম্পর্কিত কারো কোনো সমস্যা বা কারো কোনো কোশ্চেন আর নাই। সবাই আসসালামু আলাইকুম বলছে, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে। হ্যাঁ, সি ইউনিটে কি পড়াবো, ডি ইউনিটে কি আসবে, সবগুলো বলছে। আগে আমাকে একটা ইউনিট ক্লিয়ার করতে দাও। শারমিন আক্তার বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনাকে রমজান মুবারকের শুভেচ্ছা। এক্স্যাক্টলি তোমাদেরকেও রমজান মুবারকের শুভেচ্ছা। জাহিদ হাসান বলছে আসসালামু আলাইকুম। ভাইয়া কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। এই ইউনিট সম্পর্কিত সব কিছু আমরা ঠিকঠাক বুঝতে পেরেছি কিনা একটু বললাম। ওকে, যাই হোক, তোমাদের এই ইউনিটে যারা বন্ধু আছে তারা উপকৃত হইল। অনেকে এখানে হয়তো সায়েন্সের স্টুডেন্ট কম, সেজন্য হয়তো তোমাদের আর কোনো প্রশ্ন নেই। যারা ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এক্স্যাক্টলি। এবার আমরা চলে যাব বি ইউনিট। এবার আমরা চলে যাব বিগেস্ট একটা ইউনিট, যার নাম হচ্ছে কি বি ইউনিট, যেটা হচ্ছে মোস্ট কম্পিটিটিভ একটা ইউনিট। ওকে, বি ইউনিট এখানে পরীক্ষা দিতে পারে কারা? হিউম্যানিটিস, যারা মানবিক বিভাগের শিক্ষার্থীরা আছে, যারা আর্টসের স্টুডেন্ট আছে, তারাই কিন্তু এই বি ইউনিটে পরীক্ষা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ঠিক আছে। সো তাদেরও কিন্তু নর্মাল প্যাটার্নে প্রশ্নের পাশাপাশি তাদের কিন্তু রাইটিং একটা প্যাটার্নে প্রশ্ন হয়। সেখানে কি আসতে পারে সেটাই আমাদের জানার বিষয়। প্রথমত হচ্ছে যারা বি ইউনিটে পরীক্ষা দিবা তাদের জন্য 1 নাম্বার হচ্ছে ট্রান্সলেশন। কি বলতো? ট্রান্সলেশন, তবে সেটা হচ্ছে প্যাসেজ ট্রান্সলেশন। কি বলতো? প্যাসেজ ট্রান্সলেশন, সেন্টেন্স ট্রান্সলেশন আছে, প্যাসেজ ট্রান্সলেশন আছে। তোমরা যারা বি ইউনিটের শিক্ষার্থীরা আছো তোমাদের ট্রান্সলেশন আসবে কিন্তু প্যাসেজ ট্রান্সলেশন। সেটা কোত্থেকে আসবে? বাংলা টু ইংলিশ। বুঝতে পারছি? বাংলা টু ইংলিশ। তোমাকে বাংলা দেওয়া থাকতে পারে, সেটাকে তুমি ইংরেজিতে কি করবা? কনভার্ট করবা। সেটা হতে পারে টেক্সট বুক রিলেটেড, সেটা হতে পারে মানে আউট অফ টেক্সট বুক, ঠিক আছে। টেক্সট বুক থেকেও হতে পারে, তবে বেশি সম্ভাবনা হচ্ছে টেক্সট বুক থেকে দেওয়ার। কারণ এইবারের আমরা পরীক্ষাটাকে যদি অ্যানালাইসিস করি, তার মানে গত বছরের পরীক্ষাটাকে অ্যানালাইসিস করি, তাহলে কিন্তু সব জায়গায় সেটা এসএসসি পরীক্ষা, সেটা হতে পারে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, যে কোনো পরীক্ষায় টেক্সট বুককে অর্থাৎ ইএফটিকে সবচাইতে বেশি মানদণ্ড হিসেবে কি করা হচ্ছে? নির্ধারণ করা হচ্ছে। সো দ্যাটস আমরা বলতেই পারি টেক্সট বুক থেকে বেশি প্রশ্ন
আসতে পারে। তোমরা যদি গত বছরের প্রশ্নটা অ্যানালাইসিস করো তোমরা দেখবা সেখানে কিন্তু কুয়াকাটা সম্পর্কিত একটা বাংলা তোমাদেরকে টেক্সট দেওয়া ছিল, সেটাকে ইংলিশ করতে বলা হয়েছিল। যারা এইচএসসির পেসেসগুলি খুব সুনিপুণভাবে পড়েছিল তারা অবশ্যই খুব ভালোভাবে উত্তর করতে পেরেছিল এবং তারাই কিন্তু চান্স পেয়েছে। তো এখানে আমরা দুইভাবে ট্রান্সলেশন দেখতে পাবো, একটা হচ্ছে ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশ, ঠিক আছে? দুইটাই কিন্তু টেক্সট বুক থেকে হতে পারে, আউট অফ টেক্সট হতে পারে। সো তোমরা কিভাবে ফলো করবে? তোমরা ফলো করবে হচ্ছে টেক্সট বুক, কারণ টেক্সট বুক ফলো করতে গিয়ে তুমি কিন্তু কি যে কোনো একটা প্যাসেজের অ্যান্সার বের করে নিতে পারবা। সেটা হতে পারে ইংলিশ, সেটা হতে পারে কি বেঙ্গলি। তুমি যদি টেক্সট বুক না পড়ে যদি সমুদ্রে গিয়ে কি করো, সাঁতার কাটো, মানে তুমি টেক্সট বুককে ছেড়ে বাজারের কোনো একটা বইকে যদি ফলো করতে থাকো তাহলে সেখানে দেখা যাবে তুমি তোমার মূল জায়গা থেকে সরে গিয়েছো। অলওয়েজ তোমাদের কর্তৃপক্ষ যারা আছে সবাই কিন্তু বলবে অবশ্য টেক্সট বুকটাকে কি করতে প্রায়োরিটি দিতে, এবং তাদের সাথে মিল রেখে আমিও বলবো অবশ্যই টেক্সট বুককে কি করতে হবে, প্রায়োরিটি দিতে হবে, ঠিক আছে? এবং তোমাদের কিন্তু সেন্টেন্স ট্রান্সলেশন না আসার সম্ভাবনা বেশি। সেন্টেন্স ট্রান্সলেশন আসলে বা প্যাসেজ ট্রান্সলেশন বলি, যে ট্রান্সলেশন করার যোগ্যতা রাখে সে অবশ্যই সেটা প্যাসেজ হোক সেটা সেন্টেন্স হোক অবশ্যই করতে পারবো। তবে আমি আজকে যেটা করাচ্ছি সেটা হচ্ছে প্যাটার্ন, আর কিছু না। আমি যেহেতু প্যাটার্ন করেছি, প্যাটার্ন নিয়ে আজকে বলবো, এরপরে কোনটি কিভাবে করতে হবে না করতে হবে সব কিছুর আদ্যপান্ত আমি বলে যাব। তাহলে আসলে ট্রান্সলেশন, প্যাসেজ ট্রান্সলেশন হচ্ছে কি বাংলা থেকে ইংলিশ আসতে পারে, বাংলা থেকে কি ইংলিশ আসতে পারে। এখানে থাকবে কয় নাম্বার? 5 নাম্বার, ঠিক আছে? এরপরে আসো 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে সেটাও কি ট্রান্সলেশন, তাও আবার কি প্যাসেজ আকারে। সেটা হতে পারে কি ইংলিশ টু বেঙ্গলি, ইংলিশ টু কি বেঙ্গলি, ইংলিশ টু কি বেঙ্গলি, ঠিক আছে? এই দুইটা ট্রান্সলেশনগুলো কয় নাম্বার? 5 নাম্বার করে, যেটা টেক্সট বুকের সাথে কি অন্তর্ভুক্ত। এরপরে আমরা 3 নাম্বারে যেটা পাবো সেটা হতে পারে সেন্টেন্স মেকিং। কি বলো তো ভাইয়া? সেন্টেন্স মেকিং। এখন তোমরা সেন্টেন্স মেকিং ব্যাপারটা কি বুঝো? সেন্টেন্স মেকিং ব্যাপারটা কি সবাই বুঝো? অনেকে সেন্টেন্স মেকিং ব্যাপারটা বুঝো না। সেন্টেন্স মেকিং ব্যাপারটা অনেকেই বুঝো না। এটা তোমরা ক্লাস 5-এ যারা বাচ্চা ছিলা, তোমরা তো অবশ্য ক্লাস 5, 6, 7, 8, 9 এগুলো পার করে আসছো। তোমাদেরকে বাক্য রচনা করতে বলতো না? যেমন বলেছে ভালো, ভালো শব্দটা দিয়ে তুমি একটা বাক্য রচনা করো। তুমি বলবা যে কি সীমা একটা ভালো মেয়ে, সীমা খুব ভালো মেয়ে, সীমা খুব ভালো গান করে, ঠিক আছে? এই যে দেখো, ভালো দিয়ে কিন্তু আমি অনেকগুলো সেন্টেন্স গঠন করে ফেললাম। অথবা তোমাকে বলছে যে ব্রিলিয়ান্ট বা মেধাবী, তুমি বলতে পারো সীমা অনেক মেধাবী স্টুডেন্ট, ঠিক আছে? সীমা অনেক মেধাবী স্টুডেন্ট, বা ইফতি অনেক মেধাবী স্টুডেন্ট। তাহলে এই যে মেধাবী দিয়ে আমি কিন্তু অনেকগুলো সেন্টেন্স তৈরি করে ফেলেছি। এটাকে জটিলভাবে নেওয়ার দরকার নাই। একটা কথা মাথায় রাখবা, রিটেন এক্সাম, রিটেন প্রিপারেশন অনেক বড় একটা বিষয়, অনেক কঠিন হবে মনে হয়, এরকম হলে কিন্তু কিছু করা যাবে না। লাইফটাকে নিতে হবে খুব সহজভাবে। একটা গানের কলি আমার আজকে মনে পড়ে গেছে, সেটা হচ্ছে কি সহজ করলে সহজ হবে, কঠিন করলে কঠিন, অথবা জটিল করলে জটিল। সহজ করলে সহজ হবে, জটিল করলে জটিল। তাহলে লাইফটাকে, প্রিপারেশনটাকে তুমি যদি সহজভাবে নাও, হার্ড ওয়ার্ক করে যাও, ইনশাল্লাহ সাফল্য তোমার কাছে ধরা দিবে। তুমি কঠিনভাবে যদি চিন্তা করো সেটা তোমার আয়ত্তে কখনো আসবে না। সেজন্য চিন্তার পরিসরটা সবসময় সহজ সরল পথে কি করতে হবে, আমাদেরকে পরিচালিত করতে হবে। তাহলে সেন্টেন্স মেকিং ব্যাপারটা হচ্ছে তোমাকে দিতে পারে হিউম্যানিটি, হিউম্যানিটি দিয়ে তোমাকে একটা সেন্টেন্স তৈরি করতে বলা হতে পারে। তোমাকে দিছে মনে করে অ্যাপ্রিসিয়েশন, তোমাকে অ্যাপ্রিসিয়েশন দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে বলা হতে পারে। তোমাকে দিছে ইমানসিপেশন, ইমানসিপেশন দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে বলা হতে পারে। অথবা তোমাকে দিছে হচ্ছে রেসপেক্ট, রেসপেক্ট দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে বলা হতে পারে। যেমন তুমি বলতে he was respected by people of all ages, ঠিক আছে? he was respected by people of all ages। তোমাকে বলতে পারে যে কজেস, কজেস দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে পারে, বলতে হতে পারে। তুমি বলবা কি স্মোকিং কজেস ক্যান্সার, স্মোকিং কজেস কি ক্যান্সার, ধূমপানের কারণে কি হয়, ক্যান্সার হতে পারে। তাহলে এই যে সেন্টেন্স মেকিং, এই ব্যাপারটাকে এত জটিলভাবে নেওয়ার দরকার নেই। এটা খুব সহজভাবে তুমি সেন্টেন্স তৈরি করতে পারবা যদি না তুমি ওই ওয়ার্ডটা বুঝতে পারো। যদি তুমি ওই ওয়ার্ডটা বুঝতে পারো তাহলে অবশ্য খুব সুন্দরভাবে সুনিপুণভাবে তুমি একটা কি সেন্টেন্স তৈরি করতে পারবা। এখানে কোনো রকমের সন্দেহের অবকাশ নাই, ঠিক আছে? সেন্টেন্স মেকিং এটা আমরা পারবো। ওকে, ইজ দেয়ার এনি প্রবলেম? ওকে, এরপর 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে
gap filling. Can you see me? Can you see me? Okay. গ্যাপ ফিলিং বিষয়টা কি? এটা তোমরা যারা এইচএসসিতে ফাঁকিবাজ স্টুডেন্ট ছিল না, আর যারা অবশ্যই ভালো স্টুডেন্ট, মিনিমাম মানের স্টুডেন্ট ছিল, তারাও কিন্তু এই গ্যাপ ফিলিংয়ের বিষয়ের সাথে কি জড়িত ছিল। কেমনে? আমরা উইথ ক্লু এবং উইথআউট ক্লু সবাই জানি, ঠিক না? গ্যাপ ফিলিং বললে হয়তো মনে হতে পারে নতুন একটা বিষয় মনে হয়, না ভাইয়া, রমজান মাসে তোমাদেরকে ভুলভাল বলবো না, এটা হচ্ছে গ্যাপ ফিলিং, এটা নতুন একটা বিষয় না, এটা হচ্ছে উইথ ক্লু এর মতো। তবে কোত্থেকে আসবে? ডিরেক্ট কোত্থেকে আসবে? সেটা টেক্সট বুক থেকে আসবে। আর যেটা তোমাদেরকে বললাম সেন্টেন্স মেকিং, এটা কোত্থেকে আসবে? তোমরা টেক্সট বুকে যেই ওয়ার্ডগুলি পড়েছো, মানে প্যাসেজে যেই ওয়ার্ডগুলি ছিল, সেই ওয়ার্ডগুলির মধ্য থেকে যে কোনো 5টা বাছাই করবে, সেই 5টা ওয়ার্ড তোমাদেরকে দিয়ে সেটা কি করবে তোমাদেরকে, যেমন স্যাজম একটা ওয়ার্ড দিয়ে দিল, তাহলে স্যাজমের শব্দটা যদি তুমি অর্থ না যে তুমি সেন্টেন্স কীভাবে তৈরি করবা? ঠিক আছে, সবসময় যে শুধু স্টার্ট একটা দিবে, এনকারেজ দিবে বা ইনিশিয়েট দিবে, সহজ শব্দ দিবে এমন না, অনেক সময় কঠিন শব্দ দিবে, ওই কঠিন শব্দের বাংলা জানলে তুমি কি করতে পারবা? সেন্টেন্স তৈরি করতে পারবা। এরপর যে গ্যাপ ফিলিং যেটা, সেটা বলা হচ্ছে উইথ ক্লু। আমরা উইথ ক্লু যেভাবে করেছিলাম, যেমন আমরা কুয়াকাটা প্যাসেজ পড়েছি, তাহলে কুয়াকাটা প্যাসেজটাকে শূন্যস্থান করে করে যেটা শূন্যস্থানের উত্তর হবে সেটাকে আরেকটা বক্সে করে দিল, তাই ওই বক্স থেকে কোনটি যথোপযুক্ত ওয়ার্ড কোন পজিশনের জন্য, সেই পজিশনে ওই ওয়ার্ডটা বসানোর নাম হচ্ছে কি? গ্যাপ ফিলিং। কি বলতো? গ্যাপ ফিলিং। তাহলে এটা অবশ্যই টেক্সট বুক থেকে আসবে। তো এটা কোথ থেকে পড়বা? অবশ্যই দ্য ইংলিশ মেসেঞ্জার। আমার যে এইচএসসির একটা বই আছে দ্য ইংলিশ মেসেঞ্জার, ওই দ্য ইংলিশ মেসেঞ্জারে কিন্তু সবগুলি দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়তে পারো গ্যাপ ফিলিং। ঠিক আছে, তাহলে আমরা গ্যাপ ফিলিং পারলাম। এরপর আসো 5 নাম্বার। এরপর আসো কয় নাম্বার? 5 নাম্বার। টেক্সট বুক এর বিকল্প নাই ভাইয়া, টেক্সট বুক এর বিকল্প নাই। ঠিক আছে, এরপর এসে 5 নাম্বার যেটা আসবে সেটা হচ্ছে কি? প্যারাগ্রাফ। কি বলতো? প্যারাগ্রাফ রাইটিং। এটা অবশ্যই কি সবসময় যে সাম্প্রতিক বিষয় নিয়ে হবে এরকম না। যেমন অনেকেই এইবারে বিসিএস পরীক্ষায় সাম্প্রতিক পড়তে হয়রান হয়ে গেছে, দেখা গেছে ওইখানে সাম্প্রতিক সম্পর্কে কিছুই ছিল না, বা করোনা ভাইরাস সম্পর্কে কিছুই দেয় নাই, কারণ একটু খেলে ফেলে আর কি। তোমরা যে সবসময় খেলবা এমন না, ওরাও তো খেলতে পারে, ঠিক না? মাঠটা যেহেতু ওপেন, মাঠটা যেহেতু সবার, তাহলে এখানে খেলা ওরাও খেলতে পারে, তোমরাও খেলতে পারে। তাহলে এটা কে খেলবে সেটা হচ্ছে পরীক্ষার মুহূর্তে বোঝা যাবে, এর আগে বোঝা যাবে না। খেলাধুলা একটু শিখে যেতে হবে, যেভাবে হোক না কেন গোল করে ফেলতে হবে, ঠিক না? সো সাম্প্রতিক আসবে, এটা মানে কি বলা হচ্ছে একদম দৃঢ় প্রত্যয়ী বলাটা আমি মনে করি না উচিত হবে। সাম্প্রতিকের বাইরেও অনেক প্রশ্ন আসতে পারে, বা যেটা হচ্ছে ট্র্যাডিশনাল। যেমন আমরা জানি বাংলাদেশের জন্য সব সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি আবেগের নাম। এই সমস্ত প্রশ্নগুলি ঘুরে ফিরে আসতেই পারে, ঘুরে ফিরে আসবে। তারপর হচ্ছে তোমার ঐতিহ্য নিয়ে আসতে পারে, তারপর হ্যাঁ করোনা ভাইরাস যেহেতু অফ টপিক, এটা সম্পর্কে আসতে পারে। তারপর হচ্ছে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী, এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করি না বাংলাদেশে এই মুহূর্তে আর নাই। ঠিক আছে, এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, ঢাকা বিশ্ববিদ্যালয় 100 ইয়ার সেলিব্রেশন যেটা করতে যাচ্ছে বা করবে বা করেছে, এইরকম প্রশ্ন আসতে পারে। এটার উপর তোমাকে বলবে তুমি 10 লাইন লিখো, 5 লাইন লিখো, 7 লাইন লিখো, এভাবে হতে পারে। যেমন গতবারে অনেকগুলো কি ছিল, আমাদের সাম্প্রতিক ইস্যু ছিল, তার বাইরে গিয়ে বলছে তোমাকে তোমার মাদার সম্পর্কে তুমি 10 লাইন লিখো। কোন জিনিসটা, কোন 10টি জিনিস তোমার মা সম্পর্কে তোমাকে সবচেয়ে বেশি ভাবায়, অথবা কোন 10টি জিনিস তোমার মাকে তোমার কাছে অসাধারণভাবে উপস্থাপন করে, বা তোমার বাবা সম্পর্কে লেখো, বা তোমার ফার্স্ট ডে অ্যাট কলেজ, তোমার কলেজ সম্পর্কে লেখো, ফার্স্ট ডে অ্যাট ভার্সিটি এটা সম্পর্কে লেখো। তাহলে অবশ্যই সেটা কি আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা ডেভেলপ করতে হবে। যেটা বাংলায় থিঙ্ক করবা সেটা ইংরেজিতে লেখার মতো একটা ক্যাপাবিলিটি তোমার থাকতে হবে, আদারওয়াইজ ইউ উইল নট বি এবল টু রাইট ইন ইংলিশ। ঠিক আছে, তুমি কয়েকটা ধারাবাহিক সিস্টেম পড়ে গেলা বা হুবহু লিখে আসবা, এটা কিন্তু সেই জেএসসি পরীক্ষা, সেই ক্লাস 9-10 পরীক্ষা না, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন এক্সামের কথা বলা হচ্ছে। সো এইটুকুই হচ্ছে আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন প্রিপারেশন বি ইউনিট। এখন বি ইউনিট সম্পর্কিত আর কারো কোনো কিছু জানার থাকলে আমাকে বলতে পারো।
আর কারো কোনো কিছু বলা থাকলে একটু বলতে পারো, ঠিক আছে? আরেকটা কথা সেটা আমি একটু বলে নিই, সেটা হচ্ছে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম ভাইয়া এবং আমি যৌথ প্রযোজনায় আমরা একটা রিটেন একটা ব্যাচ চালু করতে যাচ্ছি, রিটেন একটি ব্যাচ চালু করতে যাচ্ছি, যেখানে 20টি ক্লাস থাকবে, 20টা মডেল টেস্ট থাকবে, তারপর যত প্রকার ইনস্ট্রুমেন্ট আমরা প্রোভাইড করব। এবং তোমরা যদি বলো যে ভাই আমরা তো আপনার কোর্সে ভর্তি হয়েছে, আমার কোর্সের অধীনে যতটুকু দেওয়া দরকার আমি ততটুকু অবশ্যই দিব। এবং ওনার যৌথ প্রযোজনে যে কোর্সটা হচ্ছে সেটাতে আমরা অনলি এটা অবশ্যই কি রিটেনের জন্য, এবং ফি হচ্ছে অনলি 500 শুধুমাত্র ঢাকা বিশ্বের রিটেনকে কেন্দ্র করে। সেখানে আমরা খুবই উন্নত মানের প্রযুক্তি ইউজ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদলে রিটেন এক্সামের উপর 20টি মডেল টেস্ট নিব, 20টি ক্লাস নিব, যে ক্লাসগুলি নিবে হচ্ছে রিটেন বুলেটিন বইয়ের রাইটার সাদ্দাম ভাইয়া এবং আমি, এই দুজন অবশ্যই আমরা ক্লাসগুলি নিব। যদি কেহ চাও যে না আমরা স্পেশালি ওই কোর্সে করব, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা। আমরা সেটা আগামী শুক্রবার এর মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। শুক্রবার যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস, ঠিক আছে, শুক্রবার আমাদের ফার্স্ট ক্লাস, এরপর আমরা আর কোনো স্টুডেন্ট নিব না। এই শুক্রবারের মধ্যে যারা রেজিস্ট্রেশন করবে সেটা 20 জন, সেটা 200 জন, 300 জন, যতগুলো লোক না কেন পুরো বাংলাদেশ থেকে করবে, যেহেতু ওনার একটা অনেক বড় নেটওয়ার্ক আছে। তো তোমরা যারা চাও যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাকে টিকতে হবে, সো আমার রিটেনে অবশ্যই অনেক হাইলি একটা প্রিপারেশন থাকতে হবে, তোমরা অবশ্যই আমাদের ব্যাচগুলোতে জয়েন করতে পারো। যারা চাও আমার সাথে যোগাযোগ করবা। আর আমার যেই ভার্সিটি অ্যাডমিশন ব্যাচের তোমরা যারা আছো, তোমাদের যতটুকু আমার এই ব্যাচ বা এই কোর্সে যতটুকু পড়ে ততটুকু অবশ্যই আমি তোমাদেরকে এই কোর্সের আদলে যতটুকু আমার দেওয়া সম্ভব ততটুকু দিব। ওই হাইলি যেটা সেটা কিন্তু অবশ্যই আমরা যৌথ প্রযোজনে যেটা সেটাতে দিতে হবে, ঠিক আছে? না, তোমাদের ফ্রি দিতে পারছি না, সেটার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। বিকজ তোমরাও জানো আমাদেরও কিন্তু পেট চালাতে হয়, আমাদেরও অনেক কিছু চালাতে হয়, এবং এখানে আমার কোনো ফি নাই বললেই চলে। এটা কিন্তু সাদ্দাম ভাইয়া আমাকে অফার করছে, যাতে করে উনি যেহেতু একটি রিটেন সম্পর্কে আজকে 10 বছর যাবৎ কি করে আসছে, অভিজ্ঞতা অর্জন করে আসছে, সেই কেন্দ্রিক আমরা এই কোর্সটা ওপেন করতে যাচ্ছি, ঠিক আছে? তো এখানে আমি আছি, এখানে কিন্তু আমার থাকলেও কয় টাকা, 200 টাকা, ওনার 200 টাকা, আমি ওপেনলি বলছি। তো এরপর আমাদের ইনস্ট্রুমেন্ট যাবে অনেকগুলা, তারপর আমাদের সময় যাবে অনেকগুলা। এই কেন্দ্রিক যদি হাইলি ফোকাস করে এই প্রিপারেশন আসতে চাও, তাহলে অবশ্যই 500 টাকা, 400 টাকা, 300 টাকা বড় বিষয় না, চান্স পাওয়াটা হচ্ছে অনেক বড় একটা বিষয়। কিন্তু আমার জায়গা থেকে তোমাদেরকে এখানে ঠকাবো না, আমি আমার জায়গা থেকে যতটুকু দেওয়ার ততটুকু অবশ্যই দিব। কারণ আমরা তোমরা এখানে অনেকে আছো 1600 টাকার ব্যাচ, অনেকে আছো 2500 টাকার ব্যাচ, অনেকে আছো 3500 টাকার ব্যাচ। তো সব দিকে মিলিয়ে দেখো, তাহলে এই যে পুরো একটা বছর কিন্তু অনলি 1600 টাকায়, অনলি 550 টাকায়, অনলি 3500 টাকা পড়ানো সম্ভব না। তারপরেও আমরা পড়ায় যাচ্ছি, বিকজ পড়াতে ভালো লাগে এইটুকুর জন্য। আচ্ছা, এটা পরে দেখা যাবে। তোমরা যারাই হাইলি ইন্টারেস্টেড তারা অবশ্যই আমাদেরকে জানাবা। আর গ্রামারের জন্য তো এটা তো কোনোভাবে আর না, এটা আমরা চলমান থাকবে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত চলতেই থাকবে, এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আদলে তো চলবেই। এবং আমরা হাইলি ফোকাস করে এখন মডেল টেস্ট বানাচ্ছি, যেটা আমরা তোমাদের গুগল ডকে নিব। গুগল ডকে কিন্তু আমরা খুব শীঘ্র 2-3 দিনের মধ্যে তোমাদের রেগুলার তোমরা কি পাবা, প্রশ্ন পাবা। ওকে, ফি হচ্ছে অনলি 510 টাকা, অনলি 510 টাকা, অনলি 510 টাকা। যতগুলি ইনস্ট্রুমেন্ট আছে প্রত্যেকটি ইনস্ট্রুমেন্ট পাবা, 20টি মডেল টেস্ট পাবা, 20টি আলাদা ক্লাস পাবা। ওকে, 510 টাকা, 510 টাকা। ওকে, এরপর আমরা বি ইউনিটে সবাই বুঝতে পেরেছে, একটু জানাবা বি ইউনিটে কি আসবে। তাহলে ট্রান্সলেশন, পেসেজ ট্রান্সলেশন আসবে। সেটা কোত্থেকে আসতে পারে? টেক্সট বুক থেকে 80% আসার সম্ভাবনা বেশি, আর 20% আমরা সেটাকে আউট অফ টেক্সট বলতে পারি। আবার টেক ট্রান্সলেশন আসবে ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে কি ইংলিশ, এটা বলছি 10 নাম্বার। এরপর সেন্টেন্স মেকিং আসবে, এরপর আসবে গ্যাপ ফিলিং আসবে, প্যারাগ্রাফ আসবে। এটাই ছিল আমাদের বি ইউনিটের রিটেন প্রিপারেশন, ঠিক আছে? সো আশা করি আর কারো কোনো সমস্যা নাই। যদি বি ইউনিটের নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে আমাকে একটু জানাও। হ্যাঁ, সি ইউনিট নিয়ে আসছি ভাইয়া, সি ইউনিট নিয়ে আসছি। মাহিরাল সাহেব, এক্স্যাক্টলি, ঠিক আছে। আমি আশা করবো আমাদের যারা শিক্ষার্থীরা আছো অন্তত অবশ্যই কোর্সটি এনরোল করবা।
তোমরা জানো আমার পক্ষে যদি সম্ভব হতো তাহলে অবশ্যই আমি দিতাম। আর এই 500 টাকার মধ্যে আমি কত টাকা পাবো তোমরা জানো। অবশ্যই উনি যেহেতু অনেক সিনিয়র টিচার, উনি আমাকে যতটুকু দেয় ততটুকু পাবে, এর বাইরে আমি পাবো না। এরপর আমাদের অনেকগুলো গুগল ডক করতে হবে, অনেকগুলো তোমাদেরকে সময় দিতে হবে, জুমে ক্লাস নিতে হবে, জুমের একটা ফি আছে, সবগুলো মিলাই এখানে, বুঝতে পারছি? সো আশা করি আমাকে ভুল বুঝবা না, আশা করি আমাকে ভুল বোঝার মতো পরিস্থিতি আমি রাখি নাই। ওকে, হ্যাঁ শামীম রাজা, ট্রান্সলেশন করতে দিব সেটা আমরা অন্যদিন, আজকে আমরা জাস্ট একটা রিভিউ দিচ্ছি কিভাবে কি ক্লাস করতে হবে, ঠিক আছে ভাই? অ্যাডমিট হওয়ার লাস্ট টাইম কখন? অ্যাডমিট হওয়ার লাস্ট টাইম হচ্ছে আগামী শুক্রবারের আগে। আগামী শুক্রবার, কালকে তো একটা শুক্রবার আছে, আগামী শুক্রবার আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, আগামী শুক্রবারের আগে। অর্থাৎ যদি ক্লাস শুরু হয়ে যায় এরপরে আমরা আর কোনো কি ব্যাচ নিব না বা স্টুডেন্ট নিব না। যে গ্রামার ক্লাসে যেভাবে এখনো পর্যন্ত স্টুডেন্ট নিচ্ছে ওখানে নিতে পারবো না, বিকজ ক্লাসগুলো চলে গেলে আর রেকর্ড থাকবে না জুমে, এবং সেটা হবে হচ্ছে ফেসবুক লাইভে। ওকে, এরপরে আসি আমরা সি ইউনিট। সি ইউনিট নিয়ে অনেকে হাইলি ইন্টারেস্টেড এবং বসে আছো। আমরা জানি সি ইউনিটের বাহিনী কিন্তু এখানে সবচাইতে বেশি, সি ইউনিটের বাহিনী এখানে সবচাইতে বেশি। সো তোমাদেরকে আর অপেক্ষা করাচ্ছি না, আমরা চলে যাচ্ছি সি ইউনিট। ওকে, সি ইউনিট বিজনেস স্টাডিজ, আই মিন কমার্সে যারা আছো, সি ইউনিট এটা কাদের জন্য প্রযোজ্য? এটা হচ্ছে বিজনেস স্টাডিজ, আই মিন যারা বাণিজ্য বিভাগের শিক্ষার্থী, তাদের জন্য, ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থী, তাদের জন্য এই ইউনিটটা প্রযোজ্য। এখানে তোমাদের কি কি প্রশ্ন আসতে পারে? আমি মনে করি তুলনামূলকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্যান্য ইউনিট থেকে সি ইউনিট এই রিটেন প্রিপারেশনটা, রিটেন এক্সামটা তুলনামূলকভাবে সহজ হয় বা সহজ হতে পারে। কি কি প্রশ্ন আসতে পারে সেটা একটু দেখে নিই। এক নাম্বার আমাদের কি প্রশ্ন হয় সেটা একটু দেখো। ট্রান্সলেশন, এক নাম্বার কি বলো তো ভাইয়া? ট্রান্সলেশন। ট্রান্সলেশন সম্পর্কে আমাদেরকে প্রশ্ন করবে। ট্রান্সলেশন, এখানে প্যাসেজ ট্রান্সলেশন আসার সম্ভাবনা খুবই কম সি ইউনিটে। এখানে আসবে সেন্টেন্স ট্রান্সলেশন। সেন্টেন্স ট্রান্সলেশন এখানে দুইভাবে বিভক্ত, একটা হচ্ছে অনলি ট্রান্সলেশন, আর একটা হচ্ছে প্রভাব। আরটা হচ্ছে কি প্রভাব, সেটা বাংলা থেকে ইংলিশ আসতে পারে, আরেকটা হচ্ছে ইংলিশ থেকে বাংলা আসতে পারে, ঠিক আছে? ইংলিশ থেকে বাংলা আসতে পারে, সেটা হচ্ছে কি সেন্টেন্স ট্রান্সলেশন। কি বলতো? সেন্টেন্স ট্রান্সলেশন, নট পেসেজ ট্রান্সলেশন, সেন্টেন্স ট্রান্সলেশন। ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ, ঠিক আছে? এখন কীভাবে আসতে পারে সেটা একটু দেখো। যেমন বলতে পারে বিদ্যা অমূল্য রতন, এরপরে বলতে পারে হচ্ছে সে আমার চেয়ে সিনিয়র, এটা বলতে পারে। এরপরে বলতে পারে হচ্ছে তোমার দ্য এক্সাম্পল থাকা উচিত, এটা হতে পারে। অথবা এখন সময় দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এরকম হতে পারে। তারপর হতে পারে সেই ঋণগ্রস্ত, এটা হতে পারে। বলছে যে পরিবেশটা সুন্দর না, এটা হতে পারে। বলে যে ডেলে দিই, এটাও হতে পারে, ঠিক আছে? তারপর বলে হতে পারে আমি কাউকে গালি দিয়েছি, এটা হতে পারে। অথবা তোমার হতে পারে হচ্ছে আজকের ওয়েদারটা অনেক বেশি চমৎকার না, এরকম আসতে পারে। অথবা তোমার ডিরেক্ট কি আসতে পারে, প্রবাদ বাক্য আসতে পারে, যেমন এক হাতে তালি বাজানো আসতে পারে। তারপর আসতে পারে তোমার গড়ানো পাথরের শেওলা ধরে না আসতে পারে, যে বনে বাগনায় সে বনে শেয়াল ওই রাজা, এটা আসতে পারে। কয়লা দুইলেও ময়লা যায় না, এটা হতে পারে, ঠিক আছে? যত গর্জে তত বর্ষণ, এটা হতে পারে। জোর যার মূল্যক তার। তার মানে এখানে দুইটা ভাগে আসতে পারে, একটি হচ্ছে প্রভাব, আই মিন প্রবাদ বাক্য, আর একটা হচ্ছে ট্রান্সলেশন, আরটা হচ্ছে কি ট্রান্সলেশন। সো কীভাবে কী করতে হবে, কীভাবে কত সহজে ট্রান্সলেশন করা যায়, সময়ের ট্রান্সলেশন, তারপর হচ্ছে কোনো জন্তু, কোনো সময়ের কোনো বই রিলেটেড, তারপর হচ্ছে জ্যামিতি রিলেটেড, তারপর হচ্ছে টাইম রিলেটেড, যত প্রকার ট্রান্সলেশন আছে সবগুলি ট্রান্সলেশন সম্পর্কে আমরা কথা বলবো। এটা ট্রান্সলেশনের বিষয় গেল। এরপরে আসে যেটা এক নাম্বার ট্রান্সলেশন, দুই নাম্বারও কি ট্রান্সলেশন কয় নাম্বার করে? 5 নাম্বার করে। এরপরে 3 নাম্বার যেটা দেখো, 3 নাম্বার কি আসবে? 3 নাম্বার কি আসবে একটু গ্যাস করো তো। 3 নাম্বার আসবে প্রিসিজ রাইটিং। কি বলো তো? প্রিসিজ রাইটিং, প্রিসিজ রাইটিং।
তোমরা সবাই জানো ছোটবেলায় তোমরা কিন্তু সামারি লিখতা, কি লিখতা? সামারি লিখতা। তাহলে সামারি লিখতা, এখানে প্রিসিস রাইটিং আহামরি কোনো বিষয় না। সেটি কোত্থেকে আসতে পারে? সেটা আসতে পারে আউট অফ টেক্সট অথবা টেক্সট বুক থেকে আসতে পারে। যেমন তোমাকে কি বলে, নেলসন ম্যান্ডেলা সম্পর্কে এত বড় একটা কি দিল, টেক্সট দিল, ঠিক আছে? এখন বলছে যে এটাকে প্রিসিস রাইটিং করো। প্রিসিস রাইটিং বলতে কি করতে হবে? তোমাকে একটা হেডলাইন সাজাইতে হবে, মানে একটা শিরোনাম দিতে হবে, এটা টাইটেল দিতে হবে। এরপরে তুমি 3-4 লাইন বা 5 লাইনের মধ্যে এটা গুছিয়ে লিখবা। এটাই হচ্ছে কি, মানে সারমর্ম। এটা হচ্ছে প্রিসিস রাইটিং। এবং প্রিসিস রাইটিংয়ে কোন কোন স্টেপগুলো ফলো করতে হবে, কোন কোন ইনফরমেশনগুলো বাদ দিতে হবে, কোন কোন ইনফরমেশনটাকে হাইলাইট করে লিখতে হবে, কিভাবে প্রিসিস রাইটিং লিখলে নাম্বার বেশি আসার সম্ভাবনা, বা একটা আদর্শ প্রিসিস রাইটিং হওয়ার জন্য কি কি করতে হবে, সবগুলো আমরা পরে বলবো, ঠিক আছে? এটা হচ্ছে প্রিসিস রাইটিং। প্রিসিস রাইটিংয়ের উপর থাকবে কত নাম্বার? 5 নাম্বার। এরপরে আসো যেটা, সেটা হচ্ছে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। কি লিখতে হবে? 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে প্যারাগ্রাফ লিখতে হবে। প্যারাগ্রাফ রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং লিখতে হবে। সেটা হতে পারে টেক্সট বুক রিলেটেড বা সাম্প্রতিক ইস্যু রিলেটেড। আশা করছি আমরা সি ইউনিট সম্পর্কিত যতগুলি ইনফরমেশন রিটেন সম্পর্কে দেওয়া দরকার আমরা ততটুকু দিতে পেরেছি, ঠিক আছে? দিতে পেরেছি। ওকে ওকে, ডেলে দি বলছে, ওকে ডেলে দি, ওকে আমরা ট্রান্সলেশন ডেলে দিব ইনশাল্লাহ। ট্রান্সলেশন দেখা যাবে ইনশাল্লাহ, কত সুন্দর করে আমরা ট্রান্সলেশন বা সবগুলো কোর্স কত সুন্দর করে আমরা করতে পারবো, এটা দেখা যাবে। ওকে, হুসাইন রনি প্রিসিস সামারি কি এক? লিটল বিট ডিফারেন্স, লিটল বিট ডিফারেন্স, ঠিক আছে? একটুখানি ডিফারেন্স আছে, সেটা আমরা বলবো, ঠিক আছে? সো আশা করি সি ইউনিট সম্পর্কে আমরা, সি ইউনিট সম্পর্কিত, হ্যাঁ প্যারাগ্রাফ আসবে, এক্স্যাক্টলি প্যারাগ্রাফ আসবে, এক্স্যাক্টলি প্যারাগ্রাফ আসবে, প্যারাগ্রাফ আসবে। ওকে, আচ্ছা এটা সি ইউনিট সম্পর্কে গেল। এরপরে তোমরা যদি যারা এই ইউনিটের বাসিন্দা, তোমরা এই ইউনিটে কোনো কারণে চান্স পাও নাই, বি ইউনিটে যারা বাসিন্দা তারা কোনো কারণে বি ইউনিটে চান্স পাও নাই, সি ইউনিটে যারা বাসিন্দা তারা সি ইউনিটে চান্স পাও নাই, অথবা চান্স পাবা না এরকম মনে হচ্ছে, তোমাদের জন্য আরেকটা দরজা খোলা আছে। সেটা হচ্ছে কিসের দরজা? ডি ইউনিটের দরজা। কিসের দরজা? ডি ইউনিট, মানে দুলাভাই, ঠিক আছে? এই দুলাভাই এই ডি ইউনিটের দরজাতে আছে। এই ইউনিটে পরীক্ষা দিতে পারবা কারা? সবাই পরীক্ষা দিতে পারবে। এই ইউনিটে যারা পরীক্ষা দিয়েছো তোমরা পরীক্ষা দিতে পারবা, বি ইউনিটে যারা পরীক্ষা দিয়েছো তারাও দিতে পারবা, সি ইউনিটে যারা পরীক্ষা দিয়েছো তারাও দিতে পারবা। কোন ইউনিটে? ডি ইউনিটে, যেটাকে বলে সাবজেক্ট চেঞ্জ। কি বলে? সাবজেক্ট চেঞ্জ। অর্থাৎ একটা সায়েন্সের ইউনিটের শিক্ষার্থীর ইচ্ছা করছে আমি লতে পড়বো, তুমি ডি ইউনিটে এক্সাম দিতে পারো। একটা কমার্সের স্টুডেন্ট বলছে আমি ইংলিশ নিয়ে পড়বো বা আমি ল নিয়ে পড়বো, তো তোমার আশা কেন তোমাকে দুলিশাত করে দিবে? তারা বলছে না, তাকে আরেকটা চান্স দেওয়া দরকার। সেজন্য তোমার জন্য আছে কি? ডি ইউনিট। তুমি ডি ইউনিটে পরীক্ষা দিয়ে ওই সাবজেক্টগুলো কি করতে পারবা? নিতে পারবা। তবে সেখানে কন্ডিশনাল মার্ক, আবার বলি তোমাদেরকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম অবশ্যই প্রযোজ্য। সেখানে তুমি যদি ভালো সাবজেক্ট পেতে চাও, সেটা বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, সেটা গুচ্ছ বিশ্ববিদ্যালয় বলো, তুমি যদি ভালো বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টে পড়তে চাও তাহলে তোমাকে অবশ্যই কন্ডিশনাল মার্ক থাকতেই হবে। এই কন্ডিশনাল মার্ক কি? সেখানে তোমাকে কিছু কিছু সাবজেক্টের উপর স্পেশাল বিশেষ কিছু নাম্বার পেতে হবে। যেমন তুমি যদি ল পেতে চাও তাহলে ইংলিশে অবশ্যই তুলনামূলকভাবে তোমাকে একটু বেশি নাম্বার থাকতে হবে, বা তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি পড়তে চাও তোমাকে তুলনামূলকভাবে অন্যদের চাইতে ইংরেজিতে একটু কি বেশি নাম্বার থাকা চাই। এটাই হচ্ছে নিয়ম, ঠিক আছে? ওকে, সালিকারা রেডি, দুলাভাই ইজ কামিং। খুব সুন্দর বলেছ। অনেকেই ঘুমাই গেছে নাকি? অনেকেই ঘুমাই গেছে, আস্তে আস্তে মেম্বার কমে যাচ্ছে, ঘুমাই যাচ্ছে মেবি। আচ্ছা, ডি ইউনিটের প্রিপারেশন নিয়ে আমরা আসি এবার। তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন প্রিপারেশন নিয়ে এত চিন্তিত ছিলা, এখন অনেকেই ঘুমাই যাচ্ছ কেন? এটা তো ঠিক না, ঘুমানো ঠিক না। এরপরে আসো ডি ইউনিট, মানে দুলাভাইয়ের ইউনিট। তাহলে এটা হচ্ছে সবার জন্য, অল। ওকে, ডি ইউনিটে কি কি আসবে সেটা একটু দেখো। ডি ইউনিটে সেটাও আসতে পারে প্যাসেজ ট্রান্সলেশন, ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা। এক নাম্বার হচ্ছে প্যাসেজ ট্রান্সলেশন, প্যাসেজ ট্রান্সলেশন ইংলিশ থেকে বাংলা, ঠিক আছে? 5 নাম্বার। এরপর 2 নাম্বার হচ্ছে তাও কি প্যাসেজ ট্রান্সলেশন বাংলা থেকে ইংলিশ, এটাও কয় নাম্বার? 5 নাম্বার। এরপর 3 নাম্বার যেটা আসবে সেটা হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং। প্যারাগ্রাফ রাইটিং সেখানে কত নাম্বার? 10 নাম্বার। 10 নাম্বার। তাহলে ঘুরে ফিরে যেটা বুঝলে সেটা হচ্ছে তুমি ট্রান্সলেশনকে ছেড়ে দিয়ে কখনো রিটেন এক্সামে
প্রস্তুতি নিতে পারবা না, এবং একই সাথে প্যারাগ্রাফ না লিখেও কিন্তু কি তুমি পার পেয়ে যাবা না। ঠিক আছে, এরবারে আরেকটা কথা আমাদের কাছে প্রতীয়মান, সেটা হয় যে আমরা অবশ্যই এইচএসসি যে টেক্সট বুকটা ছিল সে টেক্সট বুকটা পড়ার কোনো বিকল্প নাই। সো আমি যখন আমার ড্রিম টু পাবলিক ভার্সিটি গ্রুপে যখন আমি ফার্স্ট পেপারের ক্লাসগুলো নেই, তোমরা অনেকেই কিন্তু ক্লাসগুলো করো না, তোমরা মনে করো যে আমরা তো মনে হয় অনেক কিছু করে ফেলেছি, আমাদের প্রিপারেশন কমপ্লিট। না ভাইয়া, তুমি কমপ্লিট না। সেটা রিটেন প্রিপারেশনের কথা যদি বাদই দিই, তুমি নর্মাল প্রিপারেশনের ক্ষেত্রে অবশ্য তোমাকে সেখান থেকে অনেক প্রশ্ন আসে। যেমন গতবারে লাউড এটার প্রেজেন্ট ফর্ম কি, এটা লাউডেট এর প্রেজেন্ট ফর্ম কি, এটা আসছে ইমানসিপেশন আসছে, তারপর হচ্ছে তোমার কি বলে যে হারকিউলিয়াসের ওইখান থেকে প্রশ্ন আসছে, এরকম অনেক প্রশ্ন আসবে, অনেক প্রশ্ন। ওইখান থেকে প্রেপোজিশন আসবে, ওইখান থেকেই তোমার কি বলে সিনোনিম অ্যান্টোনিম আসবে, ওইখান থেকে তোমার আর্টিকেল আসতে পারে, ওইখান থেকে তোমার কি বলে যে রিটেন আসতে পারে, ওইখান থেকে তোমার ট্রান্সলেশন আসতে পারে। সো টেক্সট বুকটাকে অবশ্যই একটু কী করতে হবে, গুরুত্ব দিতে হবে। এবং যখনই আমরা প্যাসেজ ওই টেক্সট বুকের ক্লাসগুলো নেই, অবশ্যই তোমরা এই ক্লাসগুলো করবা। সো ওভারঅল এই ছিল হচ্ছে আমাদের তোমার ঢাকা ইউনিভার্সিটি রিটেন প্রিপারেশন তথা বাংলাদেশের যত প্রকার রিটেন এক্সাম হবে সমস্ত প্রকার রিটেন এক্সামের প্রস্তুতির কথা। সো এই কখন কি পড়াবো না পড়াবো এটা অবশ্যই আমরা আমাদের গ্রুপের মধ্যে দিয়ে জানাই দিব। আর তোমরা যারা চাও যে স্পেশালি হাইলাইটেডভাবে ঢাকা ইউনিভার্সিটির রিটেন ইংলিশ রিটেন এক্সামের জন্য তোমরা পড়তে চাচ্ছ, তাহলে অবশ্যই তোমাদের জন্য আছে আমি এবং ঢাকা ইউনিভার্সিটির বিবিএমবি এর বিগত 10 বছর যাবৎ যিনি রিটেন এক্সামের বা রিটেন এক্সাম নিয়ে কাজ করে যাচ্ছেন, তিনি হচ্ছে সাদ্দাম ভাইয়া। ওনার একটা বই আছে রিটেন বুলেটিন, উনি এবং আমি যৌথভাবে একটি ব্যাচ ওপেন করতে যাচ্ছি আগামী শুক্রবার থেকে। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবা। এটার ফি হবে নামমাত্র একটা ফি হবে 510 টাকা, যেখানে আমরা সমস্ত প্রকার ইনস্ট্রুমেন্টগুলো তোমাদেরকে প্রোভাইড করব, এবং ক্লাসগুলি হবে ফেসবুক লাইভ এবং কি জুম এবং গুগল মিটে। ঠিক আছে, এবং যতগুলো ইনস্ট্রুমেন্ট দরকার সবগুলো আমরা তোমাদেরকে প্রোভাইড করব। 20টি ক্লাস 20+ অর্থাৎ 20টার বাইরেও ক্লাস হতে পারে, এবং 20টি মডেল টেস্ট হবে। যে মডেল টেস্টগুলো দিলে তোমার কাছে মনে হবে যে কি এই পরীক্ষাগুলো রিটেন প্রিপারেশন তেমন একটা বেশি জটিল না, যেহেতু তুমি 20টা যখন পরীক্ষা দিয়ে দিবা তখন তোমার একটা আয়ত্তে চলে আসবে। এইটুকু ছিল আমাদের আজকের ক্লাস। সো কারো কোনো যদি জিজ্ঞাসা থেকে থাকে আমাদেরকে একটু জানাতে পারো। এখনো পর্যন্ত কারো কোনো যদি জিজ্ঞাসা থাকতে পারে বা কোনো কিছু কোয়েশ্চেন থাকে আমাদেরকে জানাও, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, অবশ্যই আলাদা পাস করতে হবে। আরেকটা বিষয়, অনেকে যেটা মনে করো, আবার তুমি যখন অনলি রিটেন নিয়ে যখন চিন্তা করবা, আবার তুমি বলিও না ভাইয়া আপনাদের যেহেতু রিটেন ব্যাচ শুরু করতেছেন বলেন না রিটেনকে হাইলাইট করতে। না, তুমি যদি এমসিকিউতে পাস করবা এইটুকু নিশ্চয়তা দিতে পারো, তখন তুমি রিটেন এক্সামের জন্য পড়বা ভাই। কারণ দেখো, তুমি যদি এমসিকিউতে পাস করতে না পারো তাহলে তোমার রিটেন খাতা দেখবে না। তাহলে মনে করো যে 1 লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিল, সেখানে এমসিকিউতে পাস করলো কত 6000 স্টুডেন্ট, তাহলে ওই 6000 স্টুডেন্ট রিটেন খাতাটা দেখবে। অন্য যেই আমাদের 94,000 শিক্ষার্থীরা আছে তাদের কথা কিন্তু দেখবে না। সো ফার্স্ট অফ অল you have to acquire MCQ marks। তোমাকে কি MCQ যে মার্কগুলো আছে সেগুলো কি করতে হবে, অ্যাকোয়ার করতে হবে, এগুলো অর্জন করতে হবে, দেন তুমি রিটেনের জন্য যাবা। এবং আবার যদি মনে করো যে তুমি MCQ নিয়ে বসে আছো, MCQ পারবা, কিন্তু রিটেনে গিয়ে এই MCQর উপর ভিত্তি করে তুমি রিটেন আবার কি করতে পারবা না, চান্স পেয়ে যাবে না। তার মানে একর সাথে দুইটাকে কি করতে হবে, সমান তালে গুরুত্ব দিতে হবে। যদি অনলি ওয়ান টার্গেট যদি তোমার কি হয়ে থাকে, ডিইউ হয়ে থাকে, তাহলে অবশ্যই তোমাকে এমসিকিউ এর পাশাপাশি রিটেনের জন্য অবশ্যই কি করতে হবে, পড়তে হবে। আর এমসিকিউতে যদি তুমি কি পাও, কৃতকার্য হও, তখনই তোমার ঢাকা ইউনিভার্সিটির যে রাইটিং যে এক্সামটা নিবে সেই এক্সামটা তোমার মূল্যায়ন করবে। ঠিক আছে, এক্স্যাক্টলি শামিম রেজা, টেক্সট বুক ইজ দ্য বেস্ট। আমি অলওয়েজ আমার কাছে যারা এসএসসি স্টুডেন্ট আছো তোমরা জানো এই টেক্সট বুককে আমি কিভাবে ভেঙে পড়াইতাম। ঠিক আছে, ওকে।
আর কারো কোনো কোশ্চেন থাকলে একটু জানাই দাও, কারো কোনো কোশ্চেন থাকলে জানাই দাও, কারো কোনো কোশ্চেন থাকলে। অনেকেই কিন্তু বলেছিল ভাইয়া ঢাকা ইউনিভার্সিটি রিটেন এক্সাম নিয়ে আমাদেরকে একটু ধারণা দেন। এখন আমি ধারণা দিয়েছি, এখন তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে একটু বলতে পারো, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আর আমাদের এই কোর্সের অধীনে যে ক্লাসগুলো হবে সেগুলো আমরা এখানে জানাই দিব। আর যদি ফোকাস করে তোমরা আমাদের কোর্সে আসতে চাও সেটাও আসতে পারো, আর না আসলো সেটাও সমস্যা নেই। এটা ইটস আপ টু ইউ, টোটালি তোমাদের উপর ডিপেন্ড করবে। আগামী ক্লাস কখন সেটা আমরা এই গ্রুপে জানাই দিই, সোমাইয়াতা হাসিন শাহী, ঠিক আছে? এই গ্রুপের সাথে থাকো যদি ক্লাসগুলো করার ইচ্ছা থাকে। হ্যাঁ, নেক্সট ক্লাস কবে এটা আমরা এই গ্রুপে জানাই দিব, এই গ্রুপে জানাই দিব, এই গ্রুপে জানাই দিব। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে জানাই দিতে পারো। আমরা আর 2টা মিনিট প্রশ্ন নিব, 2টা মিনিট প্রশ্ন নিব, ঠিক আছে? 2টা মিনিট প্রশ্ন নেওয়ার পরে আমরা আমাদের ক্লাসটি শেষ করব, ক্লাসটি শেষ করব। হোয়াট আর ইউ ডুইং? ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, দেন আমরা শেষ করব। আই হোপ কারো কোনো প্রশ্ন নাই নাকি? ওকে, কারো কোনো প্রশ্ন নাই। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম।